হুম, একটু কল্পনা করা যাক। ধরুন, অপারেশন থিয়েটারের সেই উজ্জ্বল আলো, চারপাশের পরিবেশ একদম শান্ত, কেবল মনিটরের একটা একটানা বিপ বিপ শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ, আর সার্জন ঠিক সেই মুহূর্তে হাতে স্ক্যালপেল নিয়ে দাঁড়িয়ে আছেন। প্রথম কাটার ঠিক আগের মুহূর্তটা। একদম। বাইরে থেকে এই প্রথম ইনসিশন বা কাটার মুহূর্তটা খুব সাধারণ মনে হতে পারে, তাই না? মানে দেখে মনে হয় যেন কেবল চামড়া কেটে ভেতরের কোনো কাজ সেরে আবার সেলাই করে দেওয়া। কিন্তু আসলে ব্যাপারটা মোটেও এত সহজ নয়। এই সাধারণ দৃশ্যপটের আড়ালে মানবদেহের অন্যতম জটিল এক স্থাপত্য লুকিয়ে আছে। ঠিক বলেছেন। আর আজকে আমাদের এই গভীর বিশ্লেষণের ভিত্তি হলো ঠিক সেই জায়গাটা নিয়েই। আমরা কথা বলছি ম্যাটার্নাল অ্যাবডোমিনাল ওয়াল সার্জিক্যাল অ্যাটলাস, মানে মাতৃপেটের প্রাচীরের সারির স্থান এবং সার্জারি সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা নিয়ে। হ্যাঁ, এটি মূলত মেডিকেল শিক্ষার্থী এবং সার্জনদের জন্য তৈরি করা একটি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক উৎস। তো আজকের এই বিস্তারিত আলোচনায় আমাদের মিশনটা খুব পরিষ্কার। আমরা দেখব পেটের প্রাচীরের ত্বক থেকে শুরু করে একেবারে পেরিটোনিয়াম পর্যন্ত প্রতিটা স্তর আসলে কিভাবে কাজ করে। মানে পেটের এই প্রাচীরকে কেবল একটা মাংসপেশির সাধারণ আবরণ ভাবলে মস্ত বড় ভুল হবে। একদমই তাই। একে বরং আমরা একটা অত্যাধুনিক মাল্টিলেয়ার্ড সিকিউরিটি সিস্টেমের সাথে তুলনা করতে পারি, যেখানে প্রতিটা স্তরের একেবারে আলাদা কাজ আছে। আর এর ভেতর দিয়েই রক্তনালী ও স্নায়ুর এক বিশাল জটিল হাইওয়ে বয়ে গেছে। আর এই বহুতরফা নিরাপত্তা ব্যবস্থাটি অবিশ্বাস্য রকমের পরিবর্তনশীল। মানে ধরুন, এই স্তরগুলো যে শুধু ভেতরের সংবেদনশীল অঙ্গগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে তা কিন্তু নয়। হ্যাঁ, গর্ভাবস্থার বিষয়টাও তো আছে। ঠিক, গর্ভাবস্থায় ক্রমবর্ধমান জরায়ুকে জায়গা করে দেওয়ার জন্য এই প্রাচীর অসাধারণ স্থিতিস্থাপকতার সাথে প্রসারিত হতে পারে। আবার একজন সার্জনের দৃষ্টিকোণ থেকে ভাবলে এই প্রাচীর কেবল একটি বাধাই নয়। মানে এটা একটা প্রবেশপথ হিসাবেও কাজ করে। ঠিক তাই, এটি হলো অভ্যন্তরীণ অঙ্গগুলোতে পৌঁছানোর প্রধান এবং নিরাপদ প্রবেশপথ। সার্জনদের এই প্রবেশপথটি এমনভাবে নেভিগেট করতে হয় যেখানে প্রতিটি ইনসেশন খুব হিসেব করে দিতে হয়। একটু এদিক সেদিক হলেই রোগীর সুরক্ষায় মারাত্মক ঘাটতি হতে পারে। তার মানে সার্জনরা তো আর অন্ধের মতো অগ্রসর হন না। তাদের কাছে এই জটিল কাঠামোর একটা নিখুঁত মানচিত্র থাকে। তো চলুন এই সিকিউরিটি সিস্টেমের একেবারে প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই আসে ত্বক। হ্যাঁ, ত্বক। আমাদের উৎস বলছে ত্বক কাটার সময়ে সার্জনরা ল্যাঙ্গার লাইন বা ল্যাঙ্গার লাইনস নামক একটা বিশেষ বিষয়ে মাথায় রাখেন। এই ল্যাঙ্গার লাইন ব্যাপারটা আসলে কি? আমি যতটা বুঝতে পারছি, আমাদের ত্বক পুরোটা একটা মসৃণ চাদর নয়, বরং এর ভেতরে একটা নির্দিষ্ট দিকে টান বা টেনশন কাজ করে, তাই তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। ল্যাঙ্গার লাইনকে আপনি অনেকটা কাপড়ের সুতোর বুননের সাথে তুলনা করতে পারেন। শরীরের বিভিন্ন অংশে ত্বকের ফাইবারের এই বুনন বা টান ভিন্ন ভিন্ন দিকে থাকে। আচ্ছা, পেটের অংশে এই লাইনগুলো মূলত আড়াআড়ি বা আনুভূমিকভাবে থাকে। এখন সার্জন যদি এই ল্যাঙ্গার লাইনের সমান্তরালে অর্থাৎ আড়াআড়িভাবে কাটেন, তাহলে ত্বকের স্বাভাবিক টান ক্ষতস্থানটিকে প্রাকৃতিকভাবেই বন্ধ রাখার চেষ্টা করে। ও, বুঝতে পেরেছি। তার মানে সেলাইয়ের ওপর তখন চাপটা কম পড়ে। একদম, সেলাইয়ের ওপর চাপ কম পড়ে, দাগও খুব ছোট হয় এবং কসমেটিক ফলাফল চমৎকার আসে। এই কারণেই ত্বকের ফাইবারের সাথে মিল রেখে কাটাটা এত জরুরি। কিন্তু ধরুন, যদি এর উল্টোটা করা হয়, মানে জরুরি কোনো প্রয়োজনে যদি লম্বালম্বি বা ভার্টিক্যাল কাট দেওয়া হয়, তখন কি হবে? তখন তো বড় বিপদ। লম্বালম্বি কাট দিলে তা ল্যাঙ্গার লাইনের ফাইবারের একদম আড়াআড়ি চলে যায়। তখন ত্বকের যে প্রাকৃতিক টান তা ক্ষতস্থানটিকে দুই দিকে টেনে প্রসারিত করতে চায়। মানে চামড়াটা নিজে থেকেই দুই দিকে সরে যেতে চায়। হ্যাঁ, ঠিক তাই। এর ফলে সেলাই করার পর সুতোর উপর মারাত্মক চাপ পড়ে। ক্ষত নিরাময় বা হিলিং প্রসেস অনেক দীর্ঘায়িত হয়। আর সার্জারির পর দাগও অনেক প্রশস্ত ও প্রকট হয়ে ওঠে। ওহ, আচ্ছা। এই কারণেই কি সিজারিয়ান সেকশনে ফ্যানেন স্টিল ইনসেশন এত বেশি ব্যবহার করা হয়? হ্যাঁ, ফ্যানেনস্টিল ইনসিশন বা পেটের নিচের অংশে দেওয়া ওই আড়াআড়ি কাট, এটা ত্বকের প্রাকৃতিক ফাইবারের সাথে একদম মিলে যায় দেখে কসমেটিক্যালি এত ভালো ফল দেয়। দারুণ একটা ব্যাপার। তো ত্বক পার হওয়ার পরেই আমরা পাই সাবকিউটেনিয়াস স্তর, মানে ত্বকের ঠিক নিচের অংশটা। হ্যাঁ, সুপারফিশিয়াল ফ্যাশা। ঠিক। এই আবরণীটি আবার দুটি ভাগে বিভক্ত।
একটি হলো ক্যাম্পার ফ্যাসা, যা প্রধানত চর্বিযুক্ত, আর এর ঠিক নিচেই থাকে স্কার্পা ফ্যাসা, যা একটু ঝিল্লির মতো বা মেমব্রেনাস। দাঁড়ান, ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। আচ্ছা, বলুন। ক্যাম্পার ফ্যাসা তো চর্বি, সেটা বুঝতে পারছি, কিন্তু চর্বির এই স্তরের নিচে স্কার্পা ফ্যাসার মতো একটি পাতলা ঝিল্লির আসলে কাজ কি? এত পুরু চর্বির নিচে এই সামান্য একটা ঝিল্লি কি সার্জারির সময় সত্যি কোনো বড় পার্থক্য তৈরি করে? পার্থক্যটা আসলে আকাশ-পাতাল। ক্লিনিক্যাল দিক থেকে এই স্কার্পা ফাসার গুরুত্ব অপরিসীম। ধরুন, চর্বির একটি নিজস্ব বৈশিষ্ট্য হল এটি খুব নরম এবং ভঙ্গুর। হ্যাঁ, চর্বি তো গলে যাওয়ার মতো অবস্থা হয়। ঠিক। সার্জারির পর সার্জন যখন প্রতিটি স্তর পুনরায় সেলাই করেন, তখন চর্বির স্তরে সেলাই দিলে তা মাখনের ভেতর দিয়ে সুতো টানার মতো গলে বেরিয়ে আসতে পারে। ও, মানে সুতোটা শক্তভাবে আটকে থাকার কোনো জায়গা পায় না? একদম। কিন্তু স্কার্পা ফাসা হল কোলাজেন দিয়ে তৈরি একটি শক্ত তন্তুময় ঝিল্লি। এটি সেলাইয়ের টিস্যু ধরে রাখার জন্য একটি প্রধান নোঙ্গর বা অ্যাঙ্কার হিসেবে কাজ করে। নোঙ্গর? তার মানে এটা পুরো কাঠামোর স্টেবিলিটির একটা ভিত্তি। হ্যাঁ, রোগী যখন সার্জারির পর কাশবেন বা উঠে দাঁড়াবেন, তখন পেটের ভেতরের বিশাল চাপ এই সেলাইয়ের উপর পড়বে। স্কার্পা ফাসা নিশ্চিত করে যে সেলাইগুলো ছিঁড়ে যাবে না এবং পেট তার আগের মজবুত কাঠামো ফিরে পাবে। এই নোঙর করার বিষয়টা বেশ আকর্ষণীয়। তার মানে এটি কেবল একটি আস্তরণ নয়, বরং সুরক্ষার একটা বড় হাতিয়ার। এবার আমরা যদি আরও গভীরে যাই, তাহলে দেখতে পাব পেটের পেশিবহুল বর্ম এবং মিডলাইন হাইওয়ে। হ্যাঁ, পেটের পেশিগুলো। পুরো অংশটা একটা বায়োলজিক্যাল কোরসেটের মতো কাজ করে। পেটের দুপাশে বা ফ্ল্যাঙ্ক অংশে ৩টি প্রধান পেশি থাকে। বাইরের দিকে এক্সটার্নাল অবলিক, তার নিচে ইন্টারনাল অবলিক এবং সবার নিচে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। ঠিক বলেছেন। এই ৩টি পেশির ফাইবার বা অ্যাপোনিউরোসিসগুলো পেটের ঠিক মাঝখানে এসে মিলিত হয়ে একটি সাদা লাইন তৈরি করে, যাকে বলা হয় লিনিয়া অ্যালবা। এখন আমার প্রশ্ন হল, এই অ্যাপোনিউরোসিস জিনিসটা আসলে কি? এটি কি সাধারণ লাল মাংসপেশির মতোই নরম কিছু? না, না। অ্যাপোনিউরোসিস সাধারণ লাল মাংসপেশির মতো নরম বা সংকোচনশীল একেবারেই নয়। এটি মূলত পেশিরই একটি প্রসারিত, চ্যাপ্টা এবং অত্যন্ত শক্ত ফাইবার বা তন্তুর চাদর। মানে একটু শক্ত ধরনের আবরণ? হ্যাঁ, অনেকটা শক্ত ক্যানভাসের কাপড় বা ধরুন ডাকটেপের মতো চিন্তা করতে পারেন। ও, ডকটেপের মতো। ঠিক। পেটের দুপাশের পেশিগুলো যখন মাঝখানের দিকে আসতে থাকে, তখন সেগুলো আর মাংসল থাকে না, বরং এই চকচকে সাদা ক্যানভাসের মতো অ্যাপোনিউরোসিসে পরিণত হয়। দুই পাশের এই ফাইবারগুলো পেটের মাঝখানে এসে একে অপরের সাথে সুতোর মতো বুনে যায়। আর এই বোনা অংশটি হল লিনিয়া অ্যালবা। হ্যাঁ, যা ঠিক বুকের হাড়ের নিচ থেকে শুরু করে পেলভিস পর্যন্ত লম্বালম্বিভাবে নেমে গেছে। আর এই লিনিয়া অ্যালবার দুই পাশেই থাকে আমাদের সেই সুপরিচিত রেকটাস অ্যাবডোমিনিস পেশি, যাকে সাধারণ মানুষ সিক্স প্যাক পেশি হিসেবে চেনে, তাই তো? একদম তাই। পেশিগুলোর এই গঠন আসলেই একটা নিপুণ বুননের মতো। আমাদের উৎস থেকে জানা যাচ্ছে, গর্ভাবস্থা ছাড়া নারীদের ক্ষেত্রে নাভির নিচে লিনিয়া অ্যালবার স্বাভাবিক প্রস্থ ১৫ মিলিমিটারের কম থাকে। কিন্তু যখন এই করসেটের মাঝখানের সেলাই, মানে লিনিয়া অ্যালবা, গর্ভাবস্থায় বা অন্য কোনো কারণে ১৫ মিলিমিটারের বেশি প্রসারিত হয়ে যায়, তখন দৈনন্দিন জীবনের এর কী প্রভাব পড়ে? এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ডায়াস্টাসিস রেকটাই। ডায়াস্টাসিস রেকটাই। আচ্ছা, যখন লিনিয়া অ্যালবা ১৫ মিলিমিটারের বেশি প্রসারিত হয়ে যায়, তখন পেটের সামনের দিকের পেশিগুলো তাদের স্বাভাবিক টেনশন বা টান ধরে রাখতে পারে না। মাঝখানের বুননটি একেবারে ঢিলে হয়ে যায়। তার মানে কোর পেশিগুলো আর সাপোর্ট দিতে পারে না। ঠিক। এর প্রভাব অত্যন্ত গভীর। বিছানা থেকে ওঠার সময়, ভারী কিছু তোলার সময় বা এমনকি সাধারণ হাঁটা চলার সময়ও কোর পেশিগুলোর যে শক্ত সমর্থন দেওয়ার কথা, তা আর থাকে না। এতে তো পিছেও প্রচণ্ড ব্যথা হতে পারে। হ্যাঁ, পিঠে ব্যথা তো হয়ই, আর সবচেয়ে বড় বিপদের জায়গা হলো এই দুর্বল ও প্রসারিত লিনিয়া অ্যালবা ভেদ করে ভেতরের অঙ্গগুলো বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারে, যেটাকে আমরা ভেন্ট্রাল হার্নিয়া বলি। হ্যাঁ, ভেন্ট্রাল হার্নিয়া। সার্জনদের জন্য এটি একটি বড় সতর্ক সংকেত। মাঝখানের এই দুর্বল জায়গাগুলো নিয়ে কাজ করার সময় তাদের অত্যন্ত সচেতন থাকতে হয়।
এই কাঠামোর পরিবর্তন বলতে গিয়ে একটি অত্যন্ত রহস্যময় বিষয়ের দেখা মেলে আমাদের উৎসে, আর তা হল আর্কিউবেট লাইন। আমরা এতক্ষণ রেক্টার শীথ বা পেশির আবরণের কথা বলছিলাম, যা ওই সিক্স প্যাক পেশিকে আটকে রাখে। হ্যাঁ, রেকটাস পেশির আবরণ। কিন্তু এই আর্কিউয়েট লাইনে এসে পেশির আবরণের নিয়ম হঠাৎ করেই বদলে যায়। এই লাইনের ওপরে অ্যাপোনিউরোসিসগুলো পেশির সামনে এবং পেছনে উভয় দিকেই থাকে, মানে পেশিটিকে স্যান্ডউইচের মতো আটকে রাখে। ঠিক। কিন্তু আর্কিউয়েট লাইনের নিচে নামলেই সমস্ত অ্যাপোনিউরোসিস পেশির সামনের দিকে চলে আসে। অর্থাৎ পেশির পেছনের দিকে শক্ত কোনো আবরণ আর থাকে না। সেখানে থাকে কেবল পাতলা ট্রান্সভার্সালিস ফ্যাসা এবং পেরিটোনিয়াম। আমার প্রশ্ন হল, শরীরের মাঝখানে এসে এই কাভারিং সিস্টেম কেন তার নকশা হঠাৎ এভাবে পরিবর্তন করে ফেলে? এটা আসলে মানবদেহের বিবর্তনীয় এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং। আর্কিউয়েট লাইনের নিচে এই পরিবর্তনটি ঘটার পেছনে মূলত দুটি প্রধান কারণ আছে। কি কি কারণ? প্রথমত, পেটের নিচের দিকের রক্তনালীগুলোকে, বিশেষ করে ইনফিরিয়র অ্যাপিগ্যাস্ট্রিক রক্তনালীগুলোকে কোনো শক্ত ফ্যাসার বাধা ছাড়াই পেশিতে প্রবেশ করতে দিতে হবে। পেছনের শক্ত আবরণটি থাকলে এই রক্তনালীগুলো পেশির ভেতর ঢুকতে পারত না। ও, রক্তনালীগুলোর জন্য রাস্তা তৈরি করা। আর দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হল গর্ভাবস্থা। জরায়ু যখন প্রসারিত হতে শুরু করে তখন পেটের নিচের অংশের এই নমনীয়তা খুব কাজে দেয়। পেছনের দিকে শক্ত আবরণ না থাকায় জরায়ু বিনা বাধায় বড় হওয়ার জায়গা পায়। প্রকৃতি আসলেই দারুণভাবে শরীরটাকে বানিয়েছে, কিন্তু সার্জনদের জন্য এটি তো একটা বিশাল চ্যালেঞ্জ, তাই না? অনেক বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটি তো বোঝাই যাচ্ছে, কারণ আর্কিউয়েট লাইনের নিচে পেশির পেছনে কেবল ট্রান্সভার্সালিস ফ্যাসা এবং পেরিটোনিয়াম থাকছে। পেরিটোনিয়াম তো একেবারে পেঁয়াজের পাতলা আবরণের মতো একটি ঝিল্লি, যা সরাসরি ভেতরের অন্ত্র বা ভিসেরাকে আবৃত করে রাখে। একদম। আর্কিউয়েট লাইনের নিচে সার্জন যখন কাজ করেন তখন এই পাতলা স্তরটি ঠিক নিচেই থাকে রোগীর অন্ত্র। মানে সামান্য একটু অসতর্ক হলে বিপদ। হ্যাঁ, স্ক্যালপেলের সামান্য একটু বেশি চাপে সরাসরি অন্ত্রে আঘাত লাগার সম্ভাবনা থাকে। তাই এই অঞ্চলে ইনসিশন দেওয়ার সময় চরম মাত্রার সতর্কতা প্রয়োজন হয়। সার্জনদের খুব হালকা হাতে কাজ করতে হয়। এই পাতলা স্তরের কথা যখন আসলই, তখন নাভির সারির স্থান বা আম্বেলিকাসের কথা বলতেই হয়। নাভি মূলত এই লিনিয়া অ্যালবারির একটি প্রাকৃতিক ছিদ্র, যা ত্বক, ওই পাতলা ট্রান্সভার্সালিস ফ্যাসা এবং পেরিটোনিয়াম দিয়ে সুরক্ষিত থাকে। হ্যাঁ, ভ্রূণাবস্থায় এর ভেতর দিয়েই তো রক্তনালী চলাচল করত। ঠিক। আর এখন এর সাথে যুক্ত থাকে লিভারের রাউন্ড লিগামেন্ট এবং মিডিয়ান ও মিডিয়াল আম্বেলিক্যাল লিগামেন্টের মতো বিভিন্ন লিগামেন্ট। আমি জানতে চাইছি, সার্জনরা যখন ল্যাপারোস্কোপিক সার্জারির জন্য পেটের ভেতর ক্যামেরা প্রবেশ করান, তখন কি এই লিগামেন্টগুলো কোনো সাহায্য করে? অবশ্যই। এই লিগামেন্টগুলো সার্জনদের জন্য জিপিএস বা ন্যাভিগেশন ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে। জিপিএস ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? ধরুন, পেটের ভেতর ক্যামেরা ঢুকানোর পর চারপাশটা অনেক সময় একই রকম মনে হতে পারে। তখন এই লিগামেন্টগুলো দেখে সার্জনরা বুঝতে পারেন তারা ঠিক কোন পজিশনে আছেন। আচ্ছা। যেমন মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্টগুলো ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক রক্তনালীর খুব কাছাকাছি থাকে। তাই এই লিগামেন্টগুলো চিহ্নিত করার মাধ্যমে সার্জনরা সহজেই বুঝতে পারেন কোন দিক দিয়ে গেলে বিপদ হতে পারে এবং আশেপাশের কোনো রক্তনালীকে এড়িয়ে চলতে হবে। এই বিপদ এড়ানোর প্রসঙ্গ ধরেই আমরা প্রবেশ করছি সার্জিক্যাল মাইনফিল্ড নেভিগেশনে। পেটের প্রাচীর কেবল পেশি আর ফ্যাসার স্তর নয়, এটি রক্তনালীর এক বিশাল নেটওয়ার্ক। ঠিক বলেছেন, এক বিশাল নেটওয়ার্ক। সুপারফিশিয়াল বা উপরের স্তরের রক্ত সরবরাহর দিকে তাকালে দেখা যায় ফিমোরাল ধমনীর শাখাগুলো, যেমন সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক এবং সার্কামফ্লেক্স ইলিয়াক, এগুলো স্কার্পা ফ্যাসার ঠিক উপরে অবস্থান করে। এগুলো সাধারণত খুব বড় কোনো ঝুঁকির কারণ নয়, তাই তো? না, উপরের স্তরের রক্তনালীগুলো নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই, কিন্তু গভীরে গেলেই আসল বিপদের শুরু। আচ্ছা, কি থাকে সেখানে? সেখানে থাকে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ধমনী ও শিরা, যা এক্সটার্নাল ইলিয়াক রক্তনালী থেকে উৎপন্ন হয়ে রেকটাস পেশিতে রক্ত সরবরাহ করে। তার মানে সিজারিয়ান ডেলিভারির সময়ে যদি মেয়ার্ড ইনসিশন দেওয়া হয়, যেখানে পেটের পেশি আড়াআড়িভাবে কাটা হয়, সেখানে এই রক্তনালী কেটে যাওয়ার মারাত্মক ঝুঁকি থাকে। হ্যাঁ, ঝুঁকিটা অনেক বেশি। এর মানে আসলে কি দাঁড়াচ্ছে?
সার্জন যখন মেয়র্ড ইনসিশন দিচ্ছেন তিনি কি আসলে একটা বোমার তার কাটার মতো সতর্ক থাকছেন? হ্যাঁ, বোমার তার কাটার তুলনাটি এখানে একেবারে নিখুঁত। মেয়র্ড ইনসিশনে সার্জন ইচ্ছে করেই রেক্টাস পেশিটিকে আড়াআড়িভাবে কাটেন। প্রশ্ন আসতে পারে, কেন এমনটা করা হয়? ফ্যান স্টিল থাকতে এই ঝুঁকি কেন নেওয়া? কারণ মাঝে মাঝে পেলভিক অঞ্চলে এত বড় টিউমার থাকে বা এমন কোনো জটিলতা থাকে যেখানে ফ্যানেনস্টিল ইনসিশনের ছোট জায়গা দিয়ে কাজ করা সম্ভব হয় না। সার্জনদের অনেক বেশি জায়গা বা এক্সপোজার প্রয়োজন হয়। ও, বুঝতে পেরেছি। কিন্তু এই পেশির ঠিক নিচেই ওই আর্কিউয়েট লাইনের কাছাকাছি জায়গা দিয়ে উঠে আসে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ধমনী। যদি পেশি কাটার সময় এই ধমনীটি অসাবধানতাবশত কেটে যায় তবে তা থেকে প্রচণ্ড রক্তপাত হবে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই রক্তপাত তো পেশির আবরণের ভেতরেই জমতে শুরু করবে, তাই না? যাকে রেক্টাস শীথ হেমাটোমা বলা হয়। একদম তাই। বাইরে থেকে হয়তো সাথে সাথে বোঝাও যাবে না কতটা রক্ত ভেতরে জমে যাচ্ছে। এটা রোগীর সুরক্ষার জন্য একটা বিশাল বড় থ্রেট। পরিস্থিতি তাহলে রীতিমতো ভয়াবহ হতে পারে। এই বিপদ থেকে বাঁচার উপায় কি? উপায় হল আগাম প্রস্তুতি আর নিখুঁত টিম কমিউনিকেশন। মানে পেশি কাটার আগেই ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, পেশি কাটার আগেই সার্জনদের অত্যন্ত সতর্কতার সাথে এই ধমনীটিকে খুঁজে বের করতে হয়। ধমনীটি চিহ্নিত করার পর সেটিকে শক্ত করে বেঁধে বা লাইগেট করে বন্ধ করে দিতে হয়। তারপর পেশি কাটতে হয়। এটা তো একটা বিশাল টিম ওয়ার্ক। অবশ্যই সার্জারি চলাকালীন পুরো মেডিকেল টিমের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ থাকতে হয় এই মাইনফিল্ড পার হওয়ার সময়। এই মাইনফিল্ডের আরেকটা বিপজ্জনক এলাকা হল হেসেলবাখ ত্রিভুজ। এর সীমানাগুলো তো বেশ স্পষ্ট। একদিকে ওই ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক রক্তনালী, নিচে ইনগুইনাল লিগামেন্ট এবং মাঝখানের দিকে রেক্টাস পেশির বর্ডার। হ্যাঁ, হেসেলবাখ ট্রায়াঙ্গল। এই ত্রিভুজটি এত গুরুত্বপূর্ণ কারণ এখান দিয়েই ডিরেক্ট এবং ইনডিরেক্ট হার্নিয়া বেরোয় আসে, তাই তো? পেশি স্তরগুলো যখন কোনো কারণে দুর্বল হয়ে পড়ে তখন পেটের ভেতরের প্রবল চাপ এই ত্রিভুজের প্রাচীর ভেদ করে অন্ত্রকে সরাসরি বাইরের দিকে ঠেলে দিতে পারে। ঠিক, হেসেলবাখ ত্রিভুজ হল পেটের প্রাচীরের একটি প্রাকৃতিক দুর্বল অংশ। সার্জনরা যখন এই অঞ্চলে কাজ করেন তখন এই দুর্বল জায়গাগুলোর যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। আর সার্জারির পরে রিকভারির সময়েও নিশ্চয়ই কিছু নিয়ম মানতে হয়। অবশ্যই, সার্জারি পরবর্তী রিকভারির সময় রোগীদের ভারী জিনিস তুলতে বা পেটে চাপ পড়ে এমন কাজ করতে নিষেধ করা হয়। তাছাড়া সার্জনরা যখন ভেতরের স্তরগুলো সেলাই করেন তখন তারা এমন সুতো ব্যবহার করেন যা খুব ধীরে ধীরে গলে যায় বা শোষিত হয়। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হল যতদিন না টিস্যুগুলো প্রাকৃতিকভাবে সম্পূর্ণ শক্ত হচ্ছে ততদিন যেন এই সুতো দীর্ঘমেয়াদের কাঠামোগত সমর্থন দিয়ে যেতে পারে। চমৎকার। এবারই প্রাচীরের সবচেয়ে সংবেদনশীল অংশটিতে যাওয়া যাক, স্নায়ু সংযোগ এবং ব্যথা ব্যবস্থাপনা। আমরা এতক্ষণ রক্তনালীর কথা বললাম, কিন্তু পেটের এই প্রাচীরটি ইন্টারকোস্টাল বা পাঁজরের মধ্যবর্তী স্নায়ু, সাবকস্টাল, ইলিও হাইপোগ্যাস্ট্রিক এবং ইলিও ইঙ্গুইনাল স্নায়ু দ্বারা অত্যন্ত নিখুঁতভাবে নিয়ন্ত্রিত। হ্যাঁ, নার্ভ সাপ্লাইয়ের বিষয়টা খুব ক্রুশাল। আমাদের উৎসর ডার্মাটোম বা স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত ত্বকের নির্দিষ্ট এলাকার একটি ম্যাপিং দিয়েছে। যেমন ধরুন নাভিমূলের অংশটি হল T10 ডার্মাটোম। সাধারণ যোনিপথে প্রসবের জন্য এই T10 স্তর পর্যন্ত ব্যথানাশক দিলেই চলে। ঠিক। কিন্তু যদি সিজারিয়ান ডেলিভারি হয় তখন রিজিয়নাল অ্যানেস্থেশিয়া একেবারে বক্ষস্তর বা T4 পর্যন্ত পৌঁছাতে হয়। আমার প্রশ্ন হল, একই পেটের প্রাচীর অথচ সিজারিয়ানের জন্য এত ওপর পর্যন্ত স্নায়ু অবশ করতে হয় কেন? এর মূল কারণ হল ভেতরের অঙ্গগুলোর স্নায়বিক সংযোগ। সিজারিয়ান ডেলিভারির সময় সার্জনদের জরায়ু নিয়ে কাজ করতে হয় এবং অনেক সময় জরায়ুকে টেনে পেটের বাইরে এনে সেলাই করতে হয়। আচ্ছা। জরায়ু এবং এর আশেপাশের পেরিটোনিয়ামের স্নায়ুগুলো মেরুদণ্ডের অনেক ওপরের দিকে স্তরের সাথে যুক্ত। যদি অ্যানেস্থেশিয়া শুধু T10 পর্যন্ত থাকে তবে চামড়ায় ব্যথা না পেলেও ভেতরের অঙ্গ টানাটানির কারণে রোগী বুকে বা ওপরের দিকে প্রচণ্ড ব্যথা ও চাপ অনুভব করবেন। ও, তার মানে সারফেস লেভেলে ব্যথা না থাকলেও ভেতরে সাংঘাতিক অনুভূতি হবে। একদম তাই T4 বা স্তনবৃন্তের স্তর পর্যন্ত অ্যানেস্থেশিয়া নিশ্চিত করতে হয় যাতে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ ব্যথামুক্ত থাকে। ব্যাপারটা এখন পরিষ্কার হলো। কিন্তু সার্জারির সময় ইনসিশন দেওয়ার কারণে কি এই স্নায়ুগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে? হ্যাঁ, এটি আরেকটি বড় ঝুঁকি। মানে ইনসিশন বড় হলে তো নর্ভ কাটার ভয় থাকেই। ঠিক তাই,
যদি কোনো কারণে ইনসেশন খুব বেশি প্রশস্ত করা হয়, বিশেষ করে ট্রান্সভার্স ইনসেশন, যদি রেকটাস পেশির সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত চলে যায়, তাহলে ইলিওহাইপোগ্যাস্ট্রিক এবং ইলিওইঙ্গুইনাল স্নায়ু কাটা পড়তে পারে। এর ফলাফল কি হতে পারে রোগীর জন্য? এর ফলে রোগীর তলপেট বা উরুর ওপরের অংশে দীর্ঘমেয়াদী অবশ ভাব বা সংবেদনশীলতা নষ্ট হয়ে যেতে পারে। এটা তো বেশ ভোগান্তির বিষয়। হ্যাঁ, অনেক সময় আবার এই স্নায়ুগুলো সেলাইয়ে সুতোর সাথে আটকে যায়, যার ফলে ক্রনিক বা দীর্ঘস্থায়ী ব্যথা শুরু হয়। সার্জনদের তাই অত্যন্ত সতর্কতার সাথে স্নায়ুর পথগুলো এড়িয়ে চলতে হয়। এই ব্যথা ব্যবস্থাপনার কথা যখন আসলো, তখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি অসাধারণ আবিষ্কারের কথা উল্লেখ করতেই হয়। ট্যাব ব্লক বা ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস প্লেন ব্লক অ্যানাটমির জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে এই পদ্ধতিটি কাজ করে? ট্যাব ব্লক হল অ্যানাটমির একেবারে নিখুঁত প্রয়োগ। পেটের প্রাচীরে যে স্নায়ুগুলোর কথা আমরা বললাম, সেগুলো কিন্তু যত্রতত্র ছড়ানো থাকে না। মানে এগুলো একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে যায়। হ্যাঁ, ইন্টারনাল ওবলিক পেশি এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস পেশির মাঝখানে একটি ফাসরা স্তর বা প্লেন আছে। স্নায়ুগুলো ঠিক এই প্লেন বরাবর ভ্রমণ করে। তো ডাক্তাররা কি সরাসরি ওই প্লেনটাকে টার্গেট করেন? একদম। অ্যানেস্থেটিস্টরা আল্ট্রাসাউন্ড ব্যবহার করে ঠিক এই দুটি পেশির মাঝখানের শূন্যস্থানটি খুঁজে বের করেন এবং সেখানে লোকাল ব্যথানাশক ওষুধ ইনজেক্ট করেন। দারুণ তো। ওষুধটি ওই প্লেন বরাবর ছড়িয়ে পড়ে এবং স্নায়ুগুলোকে সরাসরি অবশ করে দেয়। এর ফলে সিজারিয়ান পরবর্তী ব্যথা জাদুকরীভাবে কমে যায়। রোগীদের মরফিন বা অন্য কোনো ওপিওয়েড জাতীয় ব্যথানাশক খুব একটা প্রয়োজন হয় না। তার মানে রোগীরা দ্রুত হেঁটে বেড়াতে পারেন এবং নবজাতকের যত্ন নিতে পারেন। ঠিক তাই, রিকভারি অনেক ফাস্ট হয়। অসাধারণ একটি বিজ্ঞান। তো আমরা আজকের এই আলোচনায় মাতৃপেটের প্রাচীরের এক অবিশ্বাস্য যাত্রা সম্পন্ন করলাম। ত্বক এবং এর ল্যাঙ্গার লাইন দিয়ে শুরু করে ক্যাম্পার ফাসার চর্বি ও স্কার্পা ফাসার নোঙর পার হয়ে আমরা দেখলাম পেশির শক্তিশালী বর্ম। হ্যাঁ, এবং তারপর সেই রহস্যময় আর্কিউয়েট লাইন। একদম। আর্কিউয়েট লাইনের সেই কাঠামোগত বিবর্তন পেরিয়ে আমরা প্রবেশ করেছিলাম ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক রক্তনালীর সেই সার্জিক্যাল মাইনফিল্ডে, এবং সবশেষে দেখলাম কিভাবে স্নায়ুর নেটওয়ার্ক পুরো সিস্টেমটিকে সজাগ রাখে এবং ট্যাব ব্লকের মাধ্যমে কিভাবে আধুনিক চিকিৎসা তাকে শান্ত করে। পেটের প্রাচীরের এই অসাধারণ স্থাপত্য কতটা নিখুঁত তা ভাবলে অবাক হতে হয়। এই জটিলতাগুলো যখন আমরা বুঝতে পারি, তখন আমরা সত্যি উপলব্ধি করতে পারি যে একটি সার্জিক্যাল ইনসিশন বা কাটাছেঁড়া কেবল যান্ত্রিক কোনো কাজ নয়। এটা একটা আর্ট, তাই না? অবশ্যই একজন সার্জন এই সূক্ষ্ম স্তরবিন্যস্ত স্থাপত্যের ভেতর দিয়ে অত্যন্ত সাবধানে পথ তৈরি করেন এবং কাজ শেষে প্রতিটি স্তরকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করেন। রোগীর নিরাপত্তা নিশ্চিত করা, রক্তপাত বন্ধ রাখা, স্নায়ুকে অক্ষত রাখা, প্রতিটি ধাপেই থাকে অ্যানাটমির গভীর জ্ঞান এবং চরম সতর্কতা। সার্জারি বা চিকিৎসা বিজ্ঞানকে এক নতুন দৃষ্টিতে দেখার জন্য এই জ্ঞান সত্যি আমাদের চোখ খুলে দেয়। পেটের সার্জারির দাগ বা স্কারকে সাধারণত কেবল ত্বকের ওপর একটি সাধারণ কাটা দাগ হিসেবেই দেখা হয়, যা হয়তো অনেকে লুকিয়ে রাখতে চান। হ্যাঁ, ডাক্তার নিয়ে অনেকেই অস্বস্তিতে ভোগেন। কিন্তু আজকের এই বিস্তারিত বিশ্লেষণের পর একবার ভাবলে অবাক হতে হয়, একটি সফল সার্জারির দাগ কেবল চামড়ার ওপরে কোনো সাধারণ দাগ নয়। এটি শরীরের গভীরে থাকা রক্তনালীর মাইনফিল্ড পার হয়ে অসংখ্য সূক্ষ্ম স্নায়ুকে বাঁচিয়ে এবং একাধিক পেশির স্তরকে সুরক্ষিত রেখে ফিরে আসার এক অভাবনীয় পুনর্গঠন প্রক্রিয়ার নীরব স্মৃতিস্তম্ভ। খুব সুন্দর বলেছেন কথাটা। আর তাই শেষে একটা ভাবনার জায়গা তৈরি হয়। ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞান যখন আরও অনেক দূর এগোবে, রোবোটিক সার্জারি বা ন্যানো টেকনোলজি যখন তাদের চরম উৎকর্ষে পৌঁছাবে, তখন কি এমন কোনো দিন আসবে, মানে ধরুন যখন পেটের এই নিখুঁত বায়োলজিক্যাল কর্সেটের একটি সুতো না কেটে, কোনো দাগ না রেখেই শরীরের ভেতরের সবচেয়ে জটিল চিকিৎসাগুলো সম্পন্ন করা সম্ভব হবে? সেই অদেখা ভবিষ্যতের রোমাঞ্চকর ভাবনাটি এখানেই রেখে আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ শেষ করছি। ভালো থাকবেন সবাই।